তো দেখো তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এই যে পুরো পৃথিবী, সেই পুরো পৃথিবী দুটি শক্তিতে বিভক্ত হয়ে গেছিল। দেখো একদিকে কি ছিল, দেখো একদিকে ছিল রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অপরদিকে ছিল জার্মানি, ইটালি, জাপান। তো পুরো পৃথিবী দুটো শক্তিতে বিভক্ত হয়ে গেছিল। এবার দেখো এই যে জার্মানি, ইটালি, জাপান, এদেরকে কি বলা হতো, এরা হচ্ছে অক্ষ শক্তি, এরা হচ্ছে অক্ষ শক্তি। আর রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, এরা ছিল কি, এরা ছিল মিত্র শক্তি, মিত্র শক্তি বা মিত্র শক্তি। দেখো এরা হচ্ছে মিত্র শক্তি আর হচ্ছে অক্ষ শক্তি, এই দুই শক্তির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে এই যে জার্মানি, জার্মানির যে ছিল ইটালি, অর্থাৎ জার্মানির হচ্ছে কি, জার্মানি হিটলার, ইটালির হচ্ছে বেনিটো মুসোলিনি, আর জাপান হচ্ছে তোজো। তারা কি করছিল, তারা হচ্ছে টক্কর দিচ্ছিল কাদেরকে, এই মিত্র শক্তিকে। তাহলে তারা এই অক্ষ শক্তি সবাই মিলে মিত্র শক্তিকে টক্কর দিচ্ছিল। তো এরকম পরিস্থিতি কি হয়, জার্মানি, জার্মানি আক্রমণ করে কোথায়, পোল্যান্ড, সে পোল্যান্ড নামক শহরে বা বন্দরের উপর আক্রমণ করে। এবং এই পোল্যান্ড নামক বন্দরের উপর আক্রমণ করে হচ্ছে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর 1939, 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ডের উপর আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর উভয় পক্ষের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছিল, এবং উভয় পক্ষের মধ্যেই প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়ে গিয়েছিল। তো এরকম পরিস্থিতিতে, তো এরকম পরিস্থিতিতে কি হয়, এরকম পরিস্থিতিতে এই যে ইটালি, ইটালির হচ্ছে কি, দেখো ইটালির বেনিটো মুসোলিনি, তো ইটালির বেনিটো মুসোলিনি একদিন কি করছিল, যে ইটালির বেনিটো মুসোলিনি এই যুদ্ধরত অবস্থায় সে তার স্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে যাচ্ছিল। কোথায় ছিল, সুইজারল্যান্ড, SWITZ, সুইজারল্যান্ড। অর্থাৎ ইটালির বেনিটো মুসোলিনি সে তার স্ত্রীর সঙ্গে যখন সুইজারল্যান্ড যাচ্ছিল, এই সুইজারল্যান্ড যাওয়ার পথে রোমে, অর্থাৎ রোমে তাকে, অর্থাৎ মিত্র শক্তির সৈন্যরা ধরে ফেলে এবং তাকে, অর্থাৎ তার সারা শরীরেই 30টির মতো গুলি মারা হয়েছিল। এবং এত ক্ষত বিক্ষত হয়েছিল তার সেই ছবি, আজও মানুষরা যদি দেখে তাহলে কেঁপে ওঠে সেই ছবি দেখলে, অর্থাৎ রাতের ঘুম হারাম হয়ে যায়। এরকম পরিস্থিতি, এরকম হচ্ছে একটা জঘন্যপূর্ণ পরিস্থিতি হয়েছিল তার। এবং তাই কি করা হয়েছিল, সে রোমের শহরে উল্টো করে বেঁধে রাখা হয়েছিল। তো এরকম পরিস্থিতি, এই খবর যখন চলে আসে জার্মানির সেই হিটলারের কাছে, তখন হিটলারও বুঝতে পারে যে আসলে কি এর পরবর্তী যে মিত্র শক্তির যে টার্গেট সেটা হচ্ছে সে নিজেই। এবার যখন দেখো জার্মানির যে অর্থাৎ জার্মানির যে হিটলার ছিল, এবার সে অবিবাহিত ছিল, কিন্তু অবিবাহিত থাকা সত্ত্বেও তার একটা গার্লফ্রেন্ড ছিল। অর্থাৎ তার গার্লফ্রেন্ড তাকে প্রায় বলতো যে চলো আমরা বিয়ে করি, চলো আমরা বিয়ে করি, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে শুধু একটা কথাই বলতো, যে না দেখো যে আমার বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এবার সে যখনই বলে যে তার বিয়ে হয়ে গেছে, সে তাকে বিয়ে করতে পারবে না, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে একটা কথা দিয়েছিল যে কি করবে, সে তার শেষ নিঃশ্বাস অবধি তার সাথে থাকবে, যদিও সে বিয়ে করতে পারবে না কিন্তু শেষ নিঃশ্বাস অবধি সে তার সাথে থাকবে। তো এরকম পরিস্থিতিতে, কারণ হচ্ছে কি, দেখো সেই দিনটা, যেদিন হচ্ছে বেনিটো মুসোলিনি এরকম পরিস্থিতি হয়েছিল, এরপর হিটলার সে তার গার্লফ্রেন্ড নাম হচ্ছে ইভা ব্রাউন, অর্থাৎ হিটলার তার গার্লফ্রেন্ড ইভা ব্রাউনকে ডেকেছিল এবং বলেছিল যে দেখো আমি তোমাকে যে এতদিন ধরে বলছিলাম যে আমার বিয়ে হয়েছে, আসলে আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমার বিয়ে হয়েছে কি আমার এই দেশের সঙ্গে, অর্থাৎ জার্মানির সঙ্গে, জার্মানির সঙ্গে আমি আমার বিয়ে করে ফেলেছি। তার জন্য আমি তোমাকে এতদিন বিয়ে করিনি, কিন্তু যেহেতু আমি তোমাকে কথা দিয়েছিলাম, যে কি কথা দিয়েছিলাম, যে শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার সাথে থাকবো, তো তার জন্য আজকে আমি কি করছি, যে আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং এই বিয়ে করার পর, যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো, তো এর জন্য, তো এর জন্য হচ্ছে কি, এর জন্য যেহেতু পরিস্থিতি খুবই খারাপ, তো যদি কালকে আমি মারা যাই তাহলে তোমার কি অবস্থা হবে, যেহেতু আমি কথা দিয়েছিলাম শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথে থাকবো, এবং মরবো তো দুজনেই একসাথে মরবো, বাঁচবো তো দুজনেই একসাথে বাঁচবো, তার জন্য চলো তো আমরা সুইসাইড করি। তো এর জন্য
সে কি করেছিল, তার গার্লফ্রেন্ড ইভা ব্রাউনকে নিয়ে একসঙ্গে তারা দুজনেই রাত্রিবেলা সুইসাইড করে মারা যায়। তো এই ছিল কি, এভাবে থাকবে, এভাবে হচ্ছে ইটালি, ইটালির কাহিনী শেষ হয়ে গিয়েছিল, এরকম করে জার্মানির কাহিনী শেষ হয়ে গেল। এরপর যে জাপান ছিল, সে জাপান হচ্ছে কি ধীরে ধীরে, দেখো জাপানের ধীরে ধীরে অত্যাচার বেড়েই চলেছিল, কাদের উপর, সে মিত্র শক্তির উপর। তো এরকম পরিস্থিতিতে কি হয়, এরকম পরিস্থিতিতে হচ্ছে জাপান, এবার দেখো জাপান কি করে, জাপান হঠাৎ করেই, এই যে আমেরিকার হচ্ছে একটা পার্ল হারবার ছিল, পার্ল হারবার বন্দর ছিল, পার্ল হারবার বন্দর, এই পার্ল হারবার বন্দরে অ্যাটাক করে জাপানের সৈন্যরা, আমেরিকার পার্ল হারবার বন্দরে যখন অ্যাটাক করে, তখন হাজারো মানুষ মারা যায় সে আমেরিকার। আর ওই সময় সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, যার নাম হচ্ছে কি রুজভেল্ট। এবার সে কথা দিয়েছিল যে জাপানের, এই যে জাপান যে তাদের উপর এরকম একটা অ্যাটাক করলো, তার জন্য জাপানকে সে এমন শাস্তি দেখবে, যে এমন একটা শাস্তি দেবে যে পুরো পৃথিবী সেটা সারা জীবন, যতদিন পৃথিবী রয়েছে ততদিন পর্যন্ত সেটা মনে রাখবে। এবং সে সেই কথা দিয়েছিল এবং সেই কথা রেখেছিল। দেখো এরপর কি হয়েছিল, এরপর হচ্ছে 6ই আগস্ট, তোমরা সবাই জানো তারিখটা, 6ই আগস্ট 1945। এই যে 6ই আগস্ট 1945 ছিল, 6ই আগস্ট 1945 আমেরিকা কি করলো, জাপানের, দেখো জাপানের একটা শহর ছিল হিরোশিমা, হিরোশিমা, এই হিরোশিমা শহরের উপর একটা পরমাণু বোম বিস্ফোরণ করলো, কারা, আমেরিকার হচ্ছে সোলজার, সৈনিকেরা। সেই বোমের নাম কি ছিল, লিটিল, LITTLE, লিটিল বয়। সেই লিটিল বয় নামক একটা বোম আমেরিকার সেনারা সেই জাপানের হিরোশিমা শহরের উপর নিক্ষেপ করলো। এবং 9ই আগস্ট 1945 নাগাসাকি, জাপানের হচ্ছে আর একটা শহর ছিল কি নাগাসাকি, এই নাগাসাকি শহরের উপর হচ্ছে ফ্যাট ম্যান নামক একটা বোমা, পারমাণবিক বোমা বিস্ফোরণ করলো কি জাপানের উপর। এবং সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, সেই জাপানের দুটো শহর হিরোশিমা হচ্ছে নাগাসাকি ধ্বংস হয়ে গেল। এরকম করেই দেখো এরপর কি হলো, এরপর হচ্ছে জাপানের সৈন্যরা আমেরিকার কাছে সারেন্ডার করতে বাধ্য হলো। আর এরকম করে কি হয়েছিল, এরকম করে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধতে জিতেও গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু অনেক সময় কি হয়ে যায়, যে মানুষ কিছু জিতেও হেরে যায়। তো এরকমই পরিস্থিতি হয়েছিল ইংল্যান্ড যেরকম জিতে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধটা, ঠিক অপর দিয়ে কি হয়েছিল, তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর্থিক দিক থেকে, সেনাবাহিনীর দিক থেকে প্রচুর পরিমাণে তার ক্ষয়ক্ষতি হয়েছিল। অর্থাৎ এতদিন ধরে যেই সারা পৃথিবীর উপর তার যে একটা দাপত্য ছিল, সেটা একমাত্র এর জন্যই ছিল, সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে তার অর্থ ছিল এবং সেনাবাহিনী ছিল। কিন্তু এই যুদ্ধে তার এই দুটো দিকই কি হয়ে গেছিল, একদম শূন্য হয়ে গিয়েছিল। তো এরকম পরিস্থিতিতে কি হয়, দেখো এই যে যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে আমরা দেখলাম কি 1942 সালে ক্রিপস মিশন কি হলো, ভারতে আসলো। তো এরকম পরিস্থিতিতে যখন হচ্ছে কি ভারতীয়রা হচ্ছে স্বাধীনতা অর্থাৎ কি গণপরিষদের দাবি জানিয়েছিল, সংবিধান তৈরি করার দাবি জানিয়েছিল, স্বাধীনতার দাবি জানিয়েছিল, তখন এরকম পরিস্থিতিতে আমেরিকার যে তৎকালীন প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট, সে তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, দেখো সেই উইনস্টন ইংল্যান্ডের তৎকালীন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল, উইনস্টন চার্চিল ছিল। সে উইনস্টন চার্চিলকে অনুরোধ জানালো কি যে ভারতীয়দের কিছু একটা করতে। তো এর জন্যই কিন্তু ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 খ্রিস্টাব্দে। তো এরপর কি হয়ে গেল, এরপর হচ্ছে ভারতীয়রা ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করলো এবং সেটাকে গ্রহণ করলো না, ভারতীয়রা অ্যাকসেপ্ট করলো না এবং সেটা চলে গেল। তো এরকম পরিস্থিতি কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দেখো ইংল্যান্ড আর সারা পৃথিবীর বুকে কি রাজত্ব করবে, আসলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল কি যে তারা এক এক করে সমস্ত পৃথিবীটাকে স্বাধীন করে দেবে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে কার কি ক্ষতি হোক না হোক বা কার কি লাভ হোক না হোক, ভারতবর্ষের অর্থাৎ
ভারতবর্ষের লাভই হয়েছিল। কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হতো হয়তো ভারতবর্ষ স্বাধীন হতে আরো সময় লাগতো। কারণ কি, এত বড় একটা পাওয়ারফুল দেশ এত তাড়াতাড়ি আমাদেরকে হয়তো স্বাধীন করে না দিত। কারণ হচ্ছে কি, হয়তো কিছুটা সময় লাগতো, 1947 সালে হতো না, কিন্তু কিছু সময় লাগতো। তো এরকম পরিস্থিতিতে কি হয়, তো এরকম পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখো 1947 সালে, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, 1947 সালের মে মাসে, 1947 সালের মে মাসে কি করা হলো, 1947 সালের মে মাসে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আরেকটা কমিটি ভারতে প্রদান করা হলো, যার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী মিশন, যেটাকে বাংলাতে বলা হয়। সেই মন্ত্রী মিশন কি হলো, ভারতে আসলো, অর্থাৎ একটা কমিটি ভারতে চলে আসলো। এবং তারা এসে কি করলো, দুটো ঘোষণা করলো। এক হচ্ছে ভারতীয়দেরকে তাদের সংবিধান তৈরি স্বাধীনতা দেওয়া হবে, এবং এতে ইংরেজ সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা একদম একদম স্বাধীন গণপরিষদ তৈরি করে দেওয়া হবে। তারা নিজেরাই নিজেদের মতো করে সংবিধান তৈরি করবে। এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে কি, যতদিন না পর্যন্ত ভারতীয়রা সংবিধান তৈরি করছে ততদিন পর্যন্ত কি হবে, একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হবে। আর ইন্টারিম গভর্নমেন্ট যে তৈরি হবে তার হচ্ছে কি হেড থাকবেন পন্ডিত জওহরলাল নেহরু। তো এই যে ক্যাবিনেট মিশন ভারতে আসলো, এবার এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন। কারা কারা 3জন সদস্য ছিলেন? ওই যে ক্রিপস মিশনের যিনি হেড ছিলেন তিনিও ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস। স্যার স্টাফোর্ড ক্রিপস, ক্রিপস মিশনের যিনি হেড ছিলেন তিনি এসেছিলেন। আর 2 নম্বর, দেখো 2 নম্বরে কারা কারা এসেছিলেন, এভি আলেকজান্ডার। আর 3 নম্বর হচ্ছে প্যাথিক লরেন্স। দেখো প্যাথিক লরেন্স, এই 3জন এসেছিলেন কি ক্যাবিনেট মিশনে। স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার হচ্ছে কি আর হচ্ছে প্যাথিক লরেন্স, এই 3জন ক্যাবিনেট মিশনের সঙ্গে এসেছিলেন। এবং তারা এসে এই দুটো সংবাদ দিয়েছিলেন ভারতীয়দেরকে। এরপর দেখো, এবার হচ্ছে ক্যাবিনেট মিশন আসলো, আসার পর কি হলো, তারা ভারতীয়দেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করার স্বাধীনতা দিল। যে তারা বললো কি, যে ভারতীয়রা নিজের ইচ্ছায় নিজেদের মতো করেই সংবিধান তৈরি করতে পারবে, এতে ব্রিটিশ সরকার কোন রকম কোনো হস্তক্ষেপ করবে না। দেখো এই এই গেল হচ্ছে কি, দেখো এই গেল হচ্ছে টাইম লাইন পুরো, কেমন কেমন করে হচ্ছে কি সময়ের সঙ্গে সঙ্গে শেষ অবধি ভারতবাসীকে ব্রিটিশ সরকার কনস্টিটিউশন তৈরি করার অধিকারটা দিল। এবার দেখো এর মাঝখানে হচ্ছে কি 1919 সালের যে ভারত শাসন আইন, ইন্ডিয়া অফ গভর্নমেন্ট অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, সেখানে কি হয়েছিল, সেখানে ব্রিটিশ সরকার হচ্ছে একটা আইন নিয়ে এসেছিল, সেটা হচ্ছে কি রাওলাট আইন বলা হয়, যেটাকে যেটাকে ভারতবাসী কালা কানুন বলেছিল। এই রাওলাট আইন কি ছিল, অর্থাৎ ব্রিটিশ সরকার বিনা সন্দেহে, অর্থাৎ ব্রিটিশ সরকার যাকে পাবে তাকে কি করবে, যাকে পাবে তাকেই গ্রেপ্তার করতে পারবে। এর জন্য কোন রকম কোনো প্রুফ দরকার হবে না। আর ব্রিটিশ সরকার পুলিশরা যাকে গ্রেপ্তার করবে তারা কোন রকম কোনো আপিল করতে পারবে না, দলিল করতে পারবে না, তারা উকিল রাখতে পারবে না। অর্থাৎ এক কথা হচ্ছে কি, তারা যাকেই সন্দেহ করবে তাকেই গ্রেপ্তার করতে পারবে। এবং গ্রেপ্তার করার পর কেউ যদি তাদের বিরুদ্ধে যদি অর্থাৎ গ্রেপ্তার করার পর সেই বন্দী ব্যক্তিটি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং সে চায় যে আমি নির্দোষ, অর্থাৎ সে যদি নির্দোষ দাবি করে এবং নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, তাহলে কি সেটাকে মান্য করা হবে না। অর্থাৎ ব্রিটিশ সরকারের পুলিশ তাকে ধরেছে, তার মানে কি সে দোষী। অর্থাৎ এটাই ছিল কি, এর জন্য এই আইনকে বলা হতো কি কালা কানুন বলা হতো বা কালা আইন বলা হতো। এই যে 1919 সালে রাওলাট আইন এসেছিল, যেটাকে ভারতীয়রা কালা আইন বলেছিল। তো এরপর কি হলো, এরপর হচ্ছে এই আইনের বিরুদ্ধে নানান রকম ঘটনা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ, এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
তো সেগুলো ইতিহাসের ঘটনা, সেগুলো ইতিহাসেই বলবো। তো এরপর কি হলো, দেখো এরপর এই রাওলাট আইনের বিরুদ্ধে যে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর ষড়যন্ত্র হয়েছিল, প্রচুর প্রতিবাদ হয়েছিল, সেটা দেখার জন্য, দেখো সেটা দেখার জন্য কি হলো, সেটা দেখার জন্য 1927 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। এখানে হচ্ছে সাইমন কমিশনের 7 জন সদস্য ছিল। সেই 7 জন সদস্য কে মিলে সাইমন কমিশন অর্থাৎ একটা কমিটি ভারতে এসেছিল, এবং তারা এসেছিল এটা দেখারই জন্য যে আসলে 1919 সালে ভারত শাসন আইনে কি ভুল বা ত্রুটিগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। কিন্তু এই সাইমন কমিশনে যেহেতু, দেখো এই সাইমন কমিশন তো এসেছিল রাওলাট আইনের পর্যবেক্ষণ করার জন্য, কিন্তু আসলে সেই সাইমন কমিশনে কোনো রকম কোনো ভারতীয় সদস্য ছিল না। 7 জন, সাইমন কমিশনের 7 সদস্য ছিল, 7 সদস্য ছিল কি ব্রিটিশ, তাতে ইংল্যান্ডের। এর জন্য হচ্ছে কি ভারতীয়রা প্রতিবাদ জানিয়েছিল এবং সবাই কি বলেছিল যে সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক, সাইমন ভারত ছেড়ে চলে যাও। দেখো এই সাইমন কমিশনের বিরুদ্ধে যখন মানুষের আন্দোলন করেছিল, তো অর্থাৎ যখন সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং ভারতীয়রা জানিয়েছিল যে কি তারা নিজেরাই নিজেদের সংবিধান তৈরি করবে, এই যে ব্রিটিশ ব্রিটিশ সরকার এক একটা সময় এক একটা আইন তৈরি করে, এগুলো হচ্ছে কি তারা মানবে না, তারা তাদেরকে দেওয়া হোক, তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক যে তারা নিজেরাও কি করবে, একটা কতগুলো আইন তৈরি করবে। কিন্তু এই সাইমন কমিশনে ব্রিটিশরা একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যেটা ভারতবাসীর মনে আঘাত লেগেছিল। সেই কথাটা হচ্ছে কি তারা এটা বলেছিল যে আমাদের মনে হয় না এখনো পর্যন্ত ভারতীয়রা সক্ষম হয়েছে বা ভারতীয়দের এতটাও যোগ্যতা রয়েছে যে তারা কোনো আইন তৈরি করতে পারবে। এই যে কথাটা বলেছিল, এই কথাটা হচ্ছে কি ডাইরেক্টলি এসে হার্ট করেছিল ভারতীয়দের। এবার এই কথা শোনার পর দুদিক থেকে দুরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। চরমপন্থী নেতারা সেই সাইমন কমিশনকে যাওয়ার পথে আটক করেছিল, এবং তোমরা সবাই জানো সেই লালা লাজপত রায়ের সেই সাইমন কমিশনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার অর্থাৎ তার মাথায় আঘাত লাগে, লাঠির আঘাত লাগে পুলিশের চোটে, এবং সে সেখানেই মারা যায়। তো এরকম পরিস্থিতি ছিল। চরমপন্থী এবং নরমপন্থী নেতারা কি করেছিল, প্রতিজ্ঞা নিয়েছিল যে তারা এমন একটা সংবিধান তৈরি করে দেখাবে যেটা হচ্ছে কি সমগ্র পৃথিবীর বুকে সব থেকে বেস্ট অফ দ্য কনস্টিটিউশন হবে। তো এরকম পরিস্থিতি কি হয়, দেখো এরকম পরিস্থিতিতে সাইমন কমিশন চলে যায়, এবং সাইমন কমিশনও কি হয়, সাইমন কমিশনের বিরুদ্ধে অনেক প্রতিবাদ হয়। এবং এই সাইমন কমিশন চলে যাওয়ার পর ভারতীয়রা কি করেছিল, তো এই ভারতীয়রা কি করেছিল, ভারতীয়রা নিজেরাই কতগুলো হচ্ছে আইন লিখেছিল। সেটা হচ্ছে মতিলাল নেহরুর নেতৃত্বে, তোমরা সবাই জানো নেহরু রিপোর্ট পাশ করেছিল। এই যে ভারত ব্রিটিশ সরকার বলেছিল যে ভারতীয়রা এতটাও যোগ্যতা হয়ে ওঠেনি, ভারতীয়দের এতটাও যোগ্যতা হয়নি যে তারা একটা আইন তৈরি করবে। এই কথার যোগ্য জবাব দেওয়ার জন্য কি করেছিল, মতিলাল নেহরুর নেতৃত্বে একটা নেহরু রিপোর্ট পাশ করা হয়েছিল, এবং এটাই ছিল ভারতীয়দের লিখিত প্রথম সংবিধান। যদিও সেটাকে ব্রিটিশরা নস্যাৎ করে দিয়েছিল, অর্থাৎ যদিও ব্রিটিশের তরফ থেকে সেটাকে মান্য করা হয়নি, কিন্তু ভারতীয়রা এরকম করেই তাদের প্রথম সংবিধানটা লিখেছিল। তো এই গেল। এরপর কি হয়ে গেল, এরপর হচ্ছে সেই সাইমন কমিশনের বিরুদ্ধে খতিয়ে দেখার জন্য ব্রিটিশ সরকার কি করেছিল 1930, 1931, 1932 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে প্রথম গোল টেবিল বৈঠক, 31 প্রথম দ্বিতীয় গোল টেবিল বৈঠক, 32 তৃতীয় গোল টেবিল বৈঠক, এরকম করে ডেকেছিল ভারতীয়দেরকে তার বিরুদ্ধে পর্যবেক্ষণ করার জন্য। তো এরপর কি হয়ে গেল, দেখো এরপর এই যে এই গোল টেবিল বৈঠকের পর ব্রিটিশ সরকার কি করলো, ব্রিটিশ সরকার হচ্ছে একটা আইন পাশ করলো, যে আইনটাকে কি বলা হয়, যে আইনটাকে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। অর্থাৎ এটা হচ্ছে কি 1935 সালে ভারত শাসন আইন। এই 1935 সালে ভারত শাসন আইন থেকে ভারতীয় সংবিধানে অনেক কিছু নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের বেশিরভাগ জিনিস, বেশিরভাগ তথ্য, বেশিরভাগ ইনফরমেশন কোথা থেকে নেওয়া হয়েছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সাল থেকে নেওয়া হয়েছে। দেখো এরপর কি 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এটা মনে রাখবে যে এটাই ছিল কি ভারতীয়দের শেষ, অর্থাৎ ব্রিটিশদের হচ্ছে এটাই ছিল শেষ আইন। এরপর কি, এরপর তো 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে যায়। তো এটাই ছিল ব্রিটিশদের পক্ষ থেকে ভারতের শেষ আইন, 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত শাসন আইন। দেখো এরপর কি হয়, দেখো এরপর হচ্ছে ব্রিটিশ সরকার ভারতীয়দেরকে কি করলো, ভারতীয়দেরকে হচ্ছে
তো দেখো এই গণপরিষদে কতজন সদস্য ছিল? এই গণপরিষদে হচ্ছে কি 389 মেম্বার ছিল। এবার 389 জন সদস্য ছিল কি এই গণপরিষদে। এবারে 389 জন সদস্য যে ছিল, আসলে গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদ হচ্ছে কি যারা সংবিধানটা তৈরি করবে তাদের যে একটা কমিটি, সেই কমিটিকে কি বলা হতো? সেই কমিটিটাকে বলা হতো গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এখানে কতজন সদস্য ছিল? এখানে 389 জন সদস্য ছিল। আর এই 389 জন সদস্য কিসের ভিত্তিতে ছিল? দেখো 389 জন সদস্য, এই 389 জন সদস্য ছিল হচ্ছে কি আনুপাতিক ভিত্তিতে ছিল, প্রপোর্শন মানে আনুপাতিক ভিত্তিতে ছিল। যে ওয়ান মেম্বার মানে একজন সদস্য হচ্ছে কি 1 মিলিয়ন পিপল, মানে একজন সদস্য কি করবে? 1 মিলিয়ন পিপলকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 1 মিলিয়ন মানুষের হয়ে একজন সদস্য কি করবে? একজন সদস্য সংবিধানটা তৈরি করবে। তো এরকম করে 389 জন সদস্য ছিল। আর একজন সদস্য রিপ্রেজেন্ট করতো কতগুলো মানুষকে? 1 মিলিয়ন পিপল, মানে 10 লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করতো, অর্থাৎ একজন সদস্য 10 লক্ষ মানুষের হয়ে কাজ করতো সংবিধানে। তো এরকম করে ওই সময়, দেখো ওই সময় হচ্ছে কত 38 কোটি, আর 38 থেকে 40 কোটি জনসংখ্যা ছিল। এবার এই 38 থেকে 40 কোটি জনসংখ্যা হয়ে এই 389 জন সদস্য কাজ করেছিল কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে। এরপর দেখো এই যে 389 জন সদস্য ছিল, এবারে 389 জন সদস্য হচ্ছে কি, দেখো এই 389 জন সদস্যের মধ্যে ওই সময় হচ্ছে, দেখো এগুলো হচ্ছে এই 389 জন সদস্য মানে 389টা হচ্ছে সিট ছিল। এবার এই 389টা সিট কাদের কাদেরকে দেওয়া হয়েছিল? দেখো এই 389টা সিটের মধ্যে 200 দেখো 292 জন সদস্য, অর্থাৎ 292 জন সদস্য যে ছিল, এই 292 জন সদস্য হচ্ছে কি বা 292টা সিট কাদের জন্য ধার্য করা হয়েছিল? দেখো এই 292টা সিট কাদের জন্য ধার্য করা হয়েছিল? ওই সময় 11টি ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল। এবার ব্রিটিশরা যে শাসন করত, এই ব্রিটিশ শাসিত অঞ্চল কতগুলো ছিল? 11টি ব্রিটিশ শাসিত হচ্ছে কি অঞ্চল ছিল। এই 11টি ব্রিটিশ শাসিত অঞ্চলের জন্য 292 জন সদস্যকে নিয়োগ করা হয়েছিল বা 292টা সিট রাখা হয়েছিল ব্রিটিশ শাসিত 200, অর্থাৎ 11টি ব্রিটিশ শাসিত অঞ্চলের জন্য 292টা সিট রাখা হয়েছিল। এবারে 292 জনের মধ্যে এখানে হচ্ছে মুসলিমদের জন্য কতগুলো ছিল? মুসলিমদের জন্য ছিল 78টি। এরপর হচ্ছে শিখদের ছিল হচ্ছে 4টি, শিখদের জন্য ছিল 4টি। তারপর হচ্ছে যে অল এবং বাকি যারা রয়েছে হিন্দু, তারপর হচ্ছে বৌদ্ধ, জৈন, অর্থাৎ সবাইকে, অর্থাৎ জেনারেল আর কি, সেই সবার জন্য কতগুলো ছিল? তো সবার জন্য ছিল 210টি। তাহলে এখানে হচ্ছে কি মুসলিমদের জন্য হচ্ছে 78টি, শিখদের জন্য হচ্ছে 4টি, এবং এটা হচ্ছে সাধারণের জন্য, এখানে হচ্ছে কি হিন্দু, বৌদ্ধ, জৈন সবার জন্য 210টি, 210টি সিট। এরপর দেখো এরপর হচ্ছে কি করা হয়েছিল? এরপর হচ্ছে আর ওই সময় হচ্ছে ব্রিটিশ শাসিত মুখ্য অঞ্চল ছিল কতগুলো? সেই ব্রিটিশ শাসিত, অর্থাৎ যে যে মেন জায়গাগুলো থেকে ব্রিটিশরা শাসন করতো, ওই সময় হচ্ছে এরকম 4টা মুখ্য কমিশনার শাসিত অঞ্চল ছিল। তো 1 নম্বর হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে কুর্ক, তারপর হচ্ছে বেলুচিস্তান, তারপর হচ্ছে আজমির। এই যে 4টা জায়গা ছিল, দিল্লি, কুর্ক, বেলুচিস্তান, আজমির, এই 4টা থেকে 4জনকে নেওয়া হয়েছিল, একজন একজন করে। এই 4টা থেকে 4টা সিট একটা একটা করেছে, দিল্লি থেকে একটা, কুর্ক থেকে একটা, বেলুচিস্তান থেকে একটা, হচ্ছে কি আজমির থেকে একটা। দেখো এরকম করে হচ্ছে কি হয়, এরকম হচ্ছে 292টা সিট। দেখো এরকম করে হচ্ছে কটা 200 হচ্ছে কি, দেখো এই যে এরকম করে এখানে কতগুলো দেখো এখানে 389টার মধ্যেই 292টা সিট রাখা হয়েছিল কাদের জন্য? ব্রিটিশ শাসিত 11টি প্রদেশের জন্য। তো এরকম করে 292 জন এখানে ছিল। এরপর দেখো এরপর হচ্ছে ওই সময় হচ্ছে দেশীয়, অর্থাৎ এক কথা হচ্ছে ওই সময় যারা, অর্থাৎ 93টি, দেখো আর হচ্ছে বাকি 93টি সিট রাখা হয়েছিল দেশীয় রাজ্যগুলির জন্য। দেশীয় রাজ্য বলতে যে সমস্ত রাজ্যগুলি থেকে রাজারা সরাসরি শাসন করেছিল, ওই সমস্ত রাজ্যগুলির জন্য 93টি
দেখো দেশীয় রাজ্যগুলির জন্য কি করা হয়েছিল, 93টি সিট রাখা হয়েছিল। 93টি সিট রাখা হয়েছিল। তো এরকম করে হচ্ছে 389টি সিট, মানে এক কথা 389 জন সদস্য। তাহলে কোথা থেকে কতজন সদস্য নেওয়া হলো, 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292টি। এই 292 এর মধ্যে হচ্ছে মুসলিমদের জন্য 78টি, শিখদের জন্য 4টি, আর অল সমস্ত এই 210টি। আর হচ্ছে কি, আর হচ্ছে 4টি ওই সময় হচ্ছে ব্রিটিশ শাসিত মুখ্য মুখ্য অঞ্চল ছিল 4টা, দিল্লি, কোর্ট, বেলুচিস্তান, আজমির। এগুলো থেকে হচ্ছে একটা একটা করে নেওয়া হয়েছিল। আর হচ্ছে ওই সময় দেশীয় রাজ্যগুলি, যে সমস্ত রাজ্যগুলি থেকে রাজারা শাসন করেছিল, সেই সমস্ত দেশীয় রাজ্যগুলি থেকে 93টা সিট রাখা হয়েছিল। দেখো এরকম করে হচ্ছে কি, এরকম করে হচ্ছে ডিভিশন করা হয়েছিল। তাহলে এই গণপরিষদে কতগুলো মেম্বার ছিল, 389 জন। এবার দেখো এই 389 জন সদস্যের মধ্যেই 15 জন সদস্য, 15 জন কি মহিলা সদস্য ছিল। দেখো 15 জন, 389 জন সদস্যের মধ্যে 15 জন মহিলা সদস্য ছিল। এবারে 15 জন মহিলা সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি, দুর্গাবাই দেশমুখ, দুর্গাবাই দেশমুখ। দেখো দুর্গাবাই দেশমুখ, সুচেতা কৃপালিনী, সুচেতা কৃপালিনী, আর হচ্ছে কি সরোজিনী নাইডু। দেখো এই 15 জন, 389 জনের মধ্যে 15 জন মহিলা সদস্য ছিল। মহিলা সদস্যের মধ্যে উল্লেখযোগ্য দুর্গাবাই দেশমুখ, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু। দেখো এরপর এই 389 জন সদস্যের মধ্যে যখন পাকিস্তান আলাদা হয়ে যায়, তখন পাকিস্তানে কতজন সদস্য চলে যায়, 90 জন সদস্য চলে যায়। দেখো 389 জন সদস্যের মধ্যে 90 জন সদস্য পাকিস্তান বিভক্ত হওয়ার পর, পাকিস্তানে চলে যাওয়ার পর, তাহলে কতজন সদস্য থাকলো, 299 জন সদস্য। দেখো টোটাল হচ্ছে কত, 299 জন সদস্য ভারতে ছিল। আর এই 299 জন সদস্য কি করেছিল, পুরো সবাই মিলেই ভারতীয় সংবিধান তৈরি করেছিল। এবার দেখো এই যে 299 জন সদস্য রয়েছে, এগুলো হচ্ছে কি, এগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের কমিটিতে বিভক্ত করা হয়েছিল। দেখো কয়েকটা কমিটি তৈরি করা হয়েছিল, যে কমিটিতে একটা কমিটির পক্ষ থেকে তো আর সমস্ত সংবিধান তৈরি করা সম্ভব নয়। তার জন্য কতগুলো কমিটি তৈরি করা হয়েছিল, যে এই কমিটির এই কাজ, এই কমিটির এই কাজ, অর্থাৎ বিভিন্ন কমিটিকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছিল। দেখো তার মধ্যে এবার কথা হচ্ছে কি, যে এই যে গণপরিষদ ছিল, দেখো এই যে গণপরিষদ, এই গণপরিষদের দায়িত্ব কি ছিল, গণপরিষদের দুটো দায়িত্ব ছিল, ডিউটি। তাহলে ডিউটি কি ছিল, দুটো ডিউটি ছিল। 1 নম্বর, তাহলে 1 নম্বর কি ডিউটি ছিল, 1 নম্বর হচ্ছে কি সংবিধান তৈরি করা। তাহলে এই গণপরিষদের দুটো দায়িত্ব ছিল, একটা হচ্ছে কি সংবিধান তৈরি করা, দেখো সংবিধান তৈরি করা ছিল। আর 2 নম্বর দায়িত্ব কি ছিল, 2 নম্বর হচ্ছে আইন তৈরি করা। তাহলে সংবিধান তৈরি করা, মেকিং অফ কনস্টিটিউশন, আইন তৈরি করা, মেকিং অফ লস। এবার দেখো যে সংবিধান যে তৈরি করা, এই যে দায়িত্বটা কার দখলে ছিল, বা এই দায়িত্বের সভাপতি কে ছিল, এখানে ছিল ডক্টর, যারা সংবিধান তৈরি করা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে কি হয়েছিল, সংবিধান তৈরি হয়েছিল। তারপর যে আইন তৈরি করা, এই আইন তৈরি করে হচ্ছে ডক্টর, দেখো তাহলে কি হলো, যে একটা হচ্ছে অর্থাৎ এই গণপরিষদকে দুটো দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা হচ্ছে কি সংবিধান তৈরি করা, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে আইন তৈরি করা। এবার এই সংবিধান তৈরি করা, সংবিধান তৈরি করা হয়েছিল কি, এই যে সংবিধান যে তারা তৈরি করেছিল, তার মধ্যে সভাপতি কে ছিল, এই যে দুটো, একটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কাটো কাটো, কাটে চালু কর। আচ্ছা থাক, পরে এলা কাটে না। হুম হুম বাপুই, এটা কি ঠিক কেনে, তোর আগত একবারও হয় না, এই তোমার আসিয়ে গন্ডগোল হয়ে যাবে।
ঠিক হবে। দেখো এই যে আইন তৈরি করা, এই আইন তৈরি করা এর সভাপতি কে ছিল? জি.ভি. মাভলাঙ্কার। দেখো জে.ভি. মাভলাঙ্কার। দেখো তাহলে গণপরিষদের দুটো দায়িত্ব ছিল, একটা সংবিধান তৈরি করা, একটা আইন তৈরি করা। সংবিধান তৈরি করার নেতৃত্ব দিয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আইন তৈরি করার নেতৃত্ব কে দিয়েছিলেন? জে.ভি. মাভলাঙ্কার। এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জে.ভি. মাভলাঙ্কার কে ছিলেন? স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? জে.ভি. মাভলাঙ্কার। তাহলে দেখো এবার হচ্ছে গণপরিষদের দায়িত্ব। এবার হচ্ছে কি, গণপরিষদটাকে অনেকগুলো কমিটিতে ভাগ করা হয়েছিল। গণপরিষদে অনেকগুলো কমিটিতে ভাগ করা হয়েছিল। এবার প্রথম যে কমিটিটা ছিল, দেখো 1 নম্বর কমিটি কি ছিল? খসড়া কমিটি। খসড়া কমিটি, যেটাকে কি বলা হয়? ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি। দেখো ড্রাফটিং কমিটি, তাহলে কি ছিল? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। তাহলে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, তাহলে 1 নম্বর কমিটি। 2 নম্বর কমিটি হচ্ছে কি, দেখো 2 নম্বর কমিটি ছিল স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং স্টিয়ারিং কমিটি। তাহলে 1 নম্বর কমিটি কি ছিল? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। 2 নম্বর কমিটি কি ছিল? স্টিয়ারিং কমিটি। 3 নম্বর কমিটি ছিল কি? ফ্ল্যাগ কমিটি। ফ্ল্যাগ, FLAG, ফ্ল্যাগ কমিটি। এবার 4 নম্বর কমিটি। 4 নম্বর কমিটি কি ছিল? রুলস কমিটি। রুলস কমিটি। তাহলে 1 নম্বর কমিটি হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। 2 নম্বর কমিটি হচ্ছে কি? স্টিয়ারিং কমিটি, ফ্ল্যাগ কমিটি, রুলস কমিটি। এবার দেবো এবার 5 নম্বর কমিটি ইউনিয়ন পাওয়ার্স কমিটি। ইউনিয়ন পাওয়ার্স কমিটি, যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি। এবার 6 নম্বর কমিটি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। এবার 7 নম্বর কমিটি, দেখো 7 নম্বর কমিটি কি ছিল? স্টেট কমিটি। স্টেট কমিটি। এই যে বিভিন্ন ধরনের কমিটিগুলো ছিল, এই কমিটি অর্থাৎ সেই গণপরিষদটাকে বিভিন্ন কমিটিতে বিভক্ত করা হয়েছিল এবং বিভিন্ন কমিটিকে বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, দেখো এর সভাপতি কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। দেখো তাহলে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। এবার তো স্টিয়ারিং কমিটি, ফ্ল্যাগ কমিটি, রুলস কমিটি, এই যে 3 কমিটি ছিল, এর চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সার্ভ মনে রাখবে, SRF, সার্ভ। সার্ভ। তাহলে সার্ভ, এস তে হচ্ছে কি? স্টিয়ারিং কমিটি, আর তে রুলস কমিটি, এফ তে ফ্ল্যাগ কমিটি। তাহলে সার্ভ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সার্ভ। এরপর হচ্ছে কি, এবার হচ্ছে ইউইউএস, অর্থাৎ ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটি। এটা হচ্ছে কি? জওহরলাল নেহরু। দেখো জওহরলাল নেহরু। তাহলে তাহলে এই প্রথম 3টে কমিটি, স্টিয়ারিং কমিটি, ফ্ল্যাগ কমিটি, রুলস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তবে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেট কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। তাহলে এগুলো 7টা কমিটি। আর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর কমিটি কে ছিল? দেখো কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস। যে কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মানে এমন একটা কমিটি যারা হচ্ছে কি, সে মৌলিক অধিকারের উপর আইন বানিয়েছিল। ফান্ডামেন্টাল রাইটস,
এরপর 9 নম্বর হচ্ছে কি কমিটি অন ট্রাইবাল অ্যান্ড মাইনরিটিস, কমিটি অন ট্রাইবাল অ্যান্ড মাইনরিটিস। এবার 10 নম্বর প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল 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 কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। দেখো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন অর্থাৎ প্রাদেশিক কমিটি। তাহলে এই যে তিনটে, কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, কমিটি অন ট্রাইবাল অ্যান্ড মাইনরিটিস, কমিটি অন হচ্ছে কি প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এই তিনটা কমিটির হচ্ছে চেয়ারম্যান কে ছিল? এই তিনটা কমিটির চেয়ারম্যান কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে কি বলা হয় লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তাহলে এই তিনটেই, তাহলে গেল টোটাল 10টা কমিটি। এই 10টা কমিটি চেয়ারম্যানের নাম কখনো কখনো পরীক্ষায় আসে, তো মনে রাখবে। দেখো এরপর যে প্রশ্নটা আসে এই হচ্ছে ড্রাফটিং কমিটি বা হচ্ছে কি ড্রাফটিং কমিটি বা হচ্ছে খসড়া কমিটি, এর চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এবার প্রশ্ন আসে কি এই যে খসড়া কমিটি ছিল এখানে কতজন সদস্য ছিল? যে এখানে হচ্ছে 7 জন সদস্য ছিল। এখানে হচ্ছে টোটাল কতজন সদস্য ছিল? 7 জন মেম্বার ছিল। এবার কারা কারা ছিল? দেখো এক নম্বরে কে ছিল? বি.আর. আম্বেদকর। দেখো এক নম্বরে হচ্ছে বি.আর. আম্বেদকর। এবার 2 নম্বরে কে ছিল? বি.এল. মিত্র। 3 নম্বরে কে ছিল? ডিপি খৈতান। তাহলে দেখো, তাহলে 1 নম্বরে কে ছিল? বি.আর. আম্বেদকর, বি.এল. মিত্র, ডিপি খৈতান। 4 নম্বর হচ্ছে কে.এম. মুন্সি। 4 নম্বরে কে ছিল? 4 নম্বরে হচ্ছে কে.এম. মুন্সি। দেখো 5 নম্বরে কে ছিল? স্যার কৃষ্ণস্বামী আইয়ার। স্যার কৃষ্ণস্বামী আইয়ার। এবার 6 নম্বরে কে ছিল? গোপালাস্বামী আয়েঙ্গার। 6 নম্বরে হচ্ছে গোপালাস্বামী আয়েঙ্গার। এবার 7 নম্বরে কে ছিল? দেখো সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সৈয়দ মোহাম্মদ হচ্ছে সাদুল্লাহ। এই যে 7 জন সদস্য ছিল কি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির, এই 7 সদস্য ছিল। দেখো এটা মনে রাখবে বি স্কোয়ার কে স্কোয়ার ডি, বিকেডি, যে বিকেডি অর্থাৎ বি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার। বিতে হচ্ছে কি বি.আর. আম্বেদকর, বি.এল. মিত্র, কেতে কে.এম. মুন্সি, কৃষ্ণস্বামী আইয়ার, ডিতে ডিপি খৈতান। তাহলে 2 4 5। দেখো এরপর হচ্ছে গোপালাস্বামী আয়েঙ্গার। এরপর হচ্ছে এস আর মনে রাখবে এস অর্থাৎ সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। তাহলে বিকেডিআর হচ্ছে এস বি স্কোয়ার কে স্কোয়ার ডি, বিতে হচ্ছে কি বি.এল. মিত্র, বি.আর. আম্বেদকর, কে.এম. মুন্সি, কৃষ্ণস্বামী আইয়ার, ডিতে ডিপি খৈতান। তাহলে বিকেডিআর হচ্ছে এস হচ্ছে কি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, আর হচ্ছে কি এস গোপালাস্বামী আয়েঙ্গার। তাহলে এই 7 জন ছিলেন খসড়া কমিটির সদস্য। দেখো এরপর হচ্ছে কি এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি হলো, এই গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল এবং শেষ মিটিং কবে হয়েছিল? দেখো গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল? ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল?
দেখো 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল। তো 9 ডিসেম্বর হচ্ছে কি গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল। এবার 9 ডিসেম্বর 1947 সালে গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল। এবার এই মিটিং হচ্ছে সভাপতি কে ছিলেন? এবং এই মিটিং হচ্ছে সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা। দেখো ডক্টর সচ্চিদানন্দ সিনহা কে ছিলেন? এই প্রথম মিটিং এর একজন সদস্য অর্থাৎ সভাপতি ছিলেন। কিন্তু এই যে ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন, ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে অস্থায়ী সভাপতি ছিলেন। অর্থাৎ তিনি শুধুমাত্র একদিনের জন্যই সভাপতিত্ব পদে ছিলেন, অস্থায়ী সভাপতি ছিলেন। তাহলে প্রশ্ন আসবে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি শুধুমাত্র একদিনের জন্যই সভাপতি হয়েছিলেন। আর এই সময় তার বয়স কত ছিল? 81 ইয়ার্স, 81 বছর বয়স ছিল। অর্থাৎ এই যে কমিটি, অর্থাৎ এই যে গণপরিষদ, এই গণপরিষদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি ছিলেন তাকেই প্রথম মিটিং এ সভাপতি বানানো হয়েছিল। তো সব থেকে বয়স্ক যিনি ছিলেন তিনি ছিলেন কি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তার জন্য হচ্ছে তাকে সভাপতি বানানো হয়েছিল। কিন্তু এর দুদিন পর 11 ডিসেম্বর 1946 এখানে হচ্ছে এরপর থেকে স্থায়ী সভাপতি বানানো হয়। স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কি করা হয়? স্থায়ী সভাপতি বানানো হয় সেই গণপরিষদের। তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি মাত্র একদিনের জন্য সভাপতি হয়েছিলেন এবং তিনি সেই গণপরিষদের সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন। আর 11 ডিসেম্বর কি হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি করা হয়। তাহলে স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো গণপরিষদের টোটাল হচ্ছে 11টি সেশন হয়েছিল, 11টি সেশন। আর এই 11টি সেশন কত দিনে হয়েছিল? সম্পূর্ণ 165 দিনে সম্পূর্ণ। অর্থাৎ এই 11টি সেশন 165 দিন লেগেছিল 11টি সেশন করতে। তাহলে দেখো, তাহলে হচ্ছে কি এই 11টি সেশন, তাহলে গণপরিষদের মোট কতগুলো সেশন হয়েছিল? 11টি সেশন। এই 11টি সেশন কত দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছিল? মানে কতদিন ধরে হয়েছিল এই 11টি সেশন? 165 দিন ধরে এই 11টি সেশন হয়েছিল। একদম ফার্স্ট সেশন 9 থেকে 23 ডিসেম্বর। দেখো প্রথম 9 থেকে হচ্ছে কি 23 ডিসেম্বর অব্দি প্রথম সেশন হয়েছিল। এবার এই প্রথম সেশনে কি হয়েছিল? 1 নম্বর হচ্ছে এখানে সভাপতি ও সহ সভাপতি। দেখো প্রথম সেশনে কি হয়েছিল? প্রথম সেশনে হচ্ছে সভাপতি সহসভাপতি নির্বাচিত হয়েছিল এবং 13ই ডিসেম্বর এই গণপরিষদে পণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহরু কি করেছিলেন? তিনি হচ্ছেন অবজেক্টিভ রেজলিউশন পাস করেছেন। অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম সেশনে 13ই ডিসেম্বর তিনি কি করেছিলেন? অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেছিলেন। এটা হলো প্রথম সেশনে কি কি হয়েছিল। এবার দেখো দ্বিতীয় সেশন কবে থেকে কবে হয়েছিল? 22 থেকে হচ্ছে 30 জানুয়ারি 1947। দেখো এই যে এই সেশনে দ্বিতীয় সেশনে কি হয়েছিল? দ্বিতীয় সেশনে হচ্ছে এই যে পণ্ডিত জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজলিউশন পেশ করলো, সেই অবজেক্টিভ রেজলিউশনটাকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। তাহলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। তাহলে দেখো এই অবজেক্টিভ রেজলিউশনটাকে কি করা হয়েছিল? সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। তাহলে এই অবজেক্টিভ রেজলিউশনটাকে দ্বিতীয় যে সেশন সেটা হচ্ছে 22 জানুয়ারি 1947 সালে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। তো এরপর চতুর্থ সেশন
দেখো চতুর্থ সেশন 22শে জুলাই থেকে 31শে জুলাই। দেখো এই চতুর্থ অধিবেশনে কি কি হয়েছিল? দেখো চতুর্থ অধিবেশনে 22শে জুলাই কি হয়েছিল? জাতীয় পতাকার নকশা গ্রহণ করা হয়েছিল। কিন্তু 22শে জুলাই কি করা হয়েছিল? 22শে জুলাই জাতীয় পতাকার নকশা গ্রহণ করা হয়েছিল, এবং এই নকশা, জাতীয় পতাকার যে নকশা, সেই নকশা কে করেছিল? দেখো জাতীয় পতাকার নকশা করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন। অন্ধ্রপ্রদেশ। দেখো 22শে জুলাই কি করা হয়েছিল? জাতীয় পতাকার নকশা গ্রহণ করা হয়েছিল। জাতীয় পতাকার নকশা বা ডিজাইন কে তৈরি করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি কোথাকার ব্যক্তি ছিলেন? অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন। দেখো এরপর হচ্ছে পঞ্চম অধিবেশন। পঞ্চম অধিবেশন হচ্ছে কি 22শে আগস্ট থেকে, দেখো 15ই আগস্ট থেকে 30শে আগস্ট। দেখো এখানে কি করা হয়েছিল? দেখো পঞ্চম অধিবেশনে কি হয়েছিল? পঞ্চম অধিবেশন হচ্ছে, দেখো পঞ্চম অধিবেশনে ভারত স্বাধীন হয়েছিল। পঞ্চম অধিবেশনে কি হয়েছিল? ভারত স্বাধীন হয়েছিল। তাহলে পঞ্চম অধিবেশনে কি হয়েছিল? পঞ্চম অধিবেশনে দেখো এগুলো হচ্ছে যে সেশনগুলি উল্লেখযোগ্য ছিল, এবং সেই সেশনগুলির যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছিল, সেই উল্লেখযোগ্য ঘটনাগুলো মনে রাখবে। যে প্রথম অধিবেশনে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কি কি ঘটেছিল। দ্বিতীয় অধিবেশনে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে থাকে, তাহলে কি কি উল্লেখযোগ্য ঘটনাগুলো ছিল। এবার যে পঞ্চম অধিবেশনে কি হয়েছিল? ভারত স্বাধীন হয়েছিল কত? 1947 সালে 15ই আগস্ট। আর হচ্ছে খসড়া কমিটি, এই যে খসড়া কমিটি, এই খসড়া কমিটি তৈরি হয়েছিল। তাহলে খসড়া কমিটি তৈরি হয়েছিল, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? একটু আগে আমরা জানলাম যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এই পঞ্চম অধিবেশন। দেখো এবার হচ্ছে একাদশ অধিবেশন। দেখো এরপর হচ্ছে একাদশ অধিবেশন। এই একাদশ অধিবেশনে কি হয়েছিল? দেখো একাদশ অধিবেশনে কি হয়েছিল? দেখো 1911 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1911 খ্রিস্টাব্দের জনগণ মন, এই জনগণ মনকে কি করা হয়েছিল? ন্যাশনাল অ্যানথেম হিসেবে গ্রহণ করা হয়েছিল। দেখো ন্যাশনাল অ্যানথেম যেটাকে, এটা হচ্ছে 22শে জানুয়ারি। দেখো 22শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অবধি, 30শে জানুয়ারি অবধি সেশনটা হয়েছিল। তো 24শে জানুয়ারি কি করা হয়েছিল? 24শে জানুয়ারি এই জনগণ মন, একে হচ্ছে ন্যাশনাল অ্যানথেম হিসেবে, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জাতীয় সঙ্গীত। দেখো জাতীয় সঙ্গীত কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তিনি কবে লেখেন? অর্থাৎ জনগণ মন গানটি 1911 সালে লেখেন, এবং সেটাকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম হিসেবে নেওয়া হয় একাদশ সেশনে। এরপর হচ্ছে কি, এরপর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে, দেখো 2 নম্বর হচ্ছে বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম, এই বন্দে মাতরম গানটিকে কি করা হয়? বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করে। ন্যাশনাল সং মানে জাতীয় স্তোত্র হিসেবে। তাহলে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়। এবার এই বন্দে মাতরম কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার 1875 সালে আনন্দ মঠ নামক উপন্যাসে বন্দে মাতরম গানটি লিখেছিলেন 1875 সালে, এবং সেই গানটিকে 24শে জানুয়ারি 1950, দেখো 24শে জানুয়ারি 1950, এই 24শে জানুয়ারি 1950 কি করা হয়েছিল? এই গানটিকে হচ্ছে কি, তো এই বন্দে মাতরম গানটিকে হচ্ছে
ন্যাশনাল সং বা জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। তাহলে দেখো এই যে গেল 11টা সেশন, তাহলে হচ্ছে কি 24শে জানুয়ারি 1950 সালে কি করা হয়েছিল, জনগণ মন গানটিকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করা হয়েছিল। আর আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া সে বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করা হয়েছিল। দেখো এখানে আর কি করা হয়েছিল, এখানে হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে, ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয়েছিল। তো এগুলো গেল সেশন। অর্থাৎ এবার দেখো এই যে গণপরিষদ, গণপরিষদের তারা যে কাজ করছিল তাদের একটা সিম্বল ছিল, সিম্বল মানে হচ্ছে প্রতীক। তাহলে তাদের কি প্রতীক ছিল তুমি রাখবে, গণপরিষদের প্রতীক কি ছিল, হাতি, এলিফ্যান্ট। তাহলে গণপরিষদের প্রতীক কি ছিল, হাতি বা এলিফ্যান্ট ছিল। তাহলে গণপরিষদের প্রথম মিটিং কবে হয়েছিল, 9 ডিসেম্বর 1947। আর শেষ মিটিং কবে কবে হয়েছিল, 24শে জানুয়ারি 1950। তো দেখো এবার হচ্ছে কি, এরকম করে হচ্ছে আমাদের সংবিধানটা তৈরি হয়েছিল। এবার সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন, এবং 11টি সেশন লেগেছিল। এই 11টি সেশন কতদিনে, মানে এই 11টি সেশন যে হয়েছিল সেই 11টি সেশন করতে 165 দিন সময় লেগেছিল। অর্থাৎ 165 দিনের মধ্যে এই 11টি সেশন কমপ্লিট হয়েছিল। তো এই 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, মোট 64 লক্ষ টাকা। এবং এই সংবিধানে কতগুলো শব্দ ছিল, 1,17,369টা শব্দ ছিল। এবার এই সংবিধানে কতগুলো পেজ ছিল, 234টা পেজ ছিল। এবার দেখো এই যে সংবিধানটা তৈরি হলো, তাহলে সংবিধানটা কবে তৈরি হয়েছিল, দেখো এরকম করে সংবিধানটা তৈরি হলো 2 বছর 11 মাস আর হচ্ছে 18 দিন। এই 2 বছর 11 মাস 18 দিনের জার্নির পর সংবিধানটা তৈরি হয়ে গেল। এবার এই সংবিধানটা তৈরি হলো, অর্থাৎ যেদিন সংবিধানটা অর্থাৎ গ্রহণ করা হয়েছিল, এক কথায় তৈরি হয়েছিল, সেই দিনটা কি ছিল দেখো, যে নভেম্বর, 26 নভেম্বর, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে, 26শে নভেম্বর 1949 সালে সংবিধানটা কি হয়েছিল, তৈরি হয়েছিল। অর্থাৎ সংবিধানটা রেডি হয়ে গিয়েছিল, কি একদম পুরোপুরি সম্পূর্ণভাবে সংবিধানটা তৈরি হয়েছিল। এবার যেহেতু এই দিন সংবিধানটা তৈরি হয়েছিল 26শে নভেম্বর, এর জন্য এই দিনটাকে কি বলা হয়, এই দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করে, সংবিধান দিবস। সংবিধান দিবস হিসেবে এই দিনটাকে, বা কনস্টিটিউশন ডে, কনস্টিটিউশন কনস্টিটিউশন ডে হিসেবে এই দিনটাকে পালন করা হয় 26শে নভেম্বর 1949। কিন্তু এই সংবিধানটা 26শে নভেম্বর তৈরি হলো, কিন্তু 26শে নভেম্বর তৈরি হওয়া সত্ত্বেও সংবিধানটাকে কার্যকরী করা হয়নি। কিন্তু কার্যকরী কবে হয়েছিল, 26শে জানুয়ারি। দেখো 26শে জানুয়ারি 1950। দেখো সংবিধান তৈরি হয়েছিল কবে, 26শে নভেম্বর 1949। এবার কার্যকরী করা হলো কবে থেকে, সেটা কার্যকরী করা হলো 26শে জানুয়ারি। তাহলে এই যে এতদিনের গ্যাপ, এই গ্যাপটা রাখার কারণটা কি ছিল, দেখো 26শে নভেম্বর, 26শে নভেম্বর হচ্ছে কি 26শে জানুয়ারি, এই যে এতদিন গ্যাপ, তাহলে দেখো এখানে হচ্ছে অনেক দিনের গ্যাপ। তাহলে এদিকে হচ্ছে নভেম্বর 4 দিন, এদিকে হচ্ছে প্রায় 31, এদিকে হচ্ছে 26, তো কতগুলো দিন, প্রায় হচ্ছে 61 দিনের মতো, 60 থেকে 61 দিন। এই 60 থেকে 61 দিন রাখা হয়েছিল সংবিধানটাকে, এবং এরপর কার্যকরী করা হয়েছিল। কিন্তু কেন, প্রশ্নটা হচ্ছে কেন এতদিন রাখা হলো সংবিধানটাকে, কেন যেদিন সংবিধান তৈরি হলো সেদিন সেটাকে কার্যকরী করা হলো না। তো দেখো সময়টা কি ছিল, সময়টা ছিল 1929 সালের 26শে জানুয়ারি। সময়টা ছিল 1929 সালের 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি 1929 সালের 26শে জানুয়ারি লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশন, তোমরা সবাই জানো প্রত্যেক বছর একটা করে কংগ্রেস অধিবেশন হয়েছিল। তো এই 1929 সালের 26শে জানুয়ারি এই যে লাহোর অধিবেশন হয়েছিল, এই লাহোর অধিবেশনে কি করা হয়েছিল, এই লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু তিনি কি করেছিলেন, তিনি পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন। এতদিন ধরে ভারতীয়রা যে দাবি জানিয়েছিল সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের দাবি জানিয়েছিল,
কিন্তু তিনি প্রথম কি করলেন, স্বায়ত্ত শাসনের পরিবর্তে পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানালেন। এবং তিনি এই দিনটাকেই, এই যেদিন পূর্ণ স্বরাজের দাবি জানালেন, এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন কর, মানে তিনি বললেন যে আমরা আজ থেকে এই 26শে জানুয়ারি দিনটাকে কি করব, স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। তো আমরা যেদিনেই স্বাধীন হই না কেন, আমরা এই 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। এই দিন তিনি হচ্ছে কি ভারতের পতাকা উত্তোলন করেছিলেন লাহোরেই। এর জন্য কি, এর জন্য তিনি যেহেতু এই যে 26শে জানুয়ারি 1929 সাল থেকে এই দিনটাকে আমরা কি, আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিলাম। অর্থাৎ ভারতীয়রা যেহেতু এই দিনটাকে, এই দিনটা থেকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিল। তো দেখো 26শে জানুয়ারি, এরপর হচ্ছে কি, তাহলে 1929 থেকে 1929 সাল থেকেই ভারতীয়রা কি করতো, এই 26শে জানুয়ারি এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিল। কিন্তু হঠাৎ করে ব্রিটিশ সরকার কি করলো, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষকে স্বাধীন করে দিল। তাহলে ভারতের স্বাধীনতা দিবস কবে হয়ে গেল, 15ই আগস্ট হয়ে গেল। তাহলে যখন ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়ে গেল, তাহলে এই যে এতদিন ধরে যে 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিলাম, তাহলে এই 26শে জানুয়ারির দিনটা এখন কি হবে, তাহলে তো এই যে এতদিন 29 থেকে হচ্ছে কি 47, তাহলে হচ্ছে কি প্রায় 17 থেকে 18 বছর, 17-18 বছর ধরে যে ভারতীয়রা 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসলো, তাহলে এবার কি হবে, এবার হচ্ছে এই দিনটার কি হবে, এই 26শে জানুয়ারির দিনটা কি হবে। তাহলে কেমন করে মানুষ এই যে 17-18 বছর ধরে যে দিনটাকে ভারতীয়রা স্মরণীয় করে আসছিল, যে দিনটাকে ভারতীয়রা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছিল, তাহলে এই দিনটার মহত্বতা কোথায় থাকবে, কেমন করে এই দিনটাকে ভারতীয়রা মনে রাখবে। 17-18 বছর ধরে যে দিনটাকে আমরা স্মরণীয় করে আসলাম, সেই দিনটাকে ভারতীয়রা কেমন করে মনে রাখবে। তো তার জন্য তারা কি করলো, তার জন্য এটাই সিদ্ধান্ত নেওয়া হলো, এই যে 26শে জানুয়ারির দিনটা, এটাকে স্মরণীয় করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে ভারতীয়রা বুঝতে পারে যে এই দিনটার মহত্বটা কত বড়। অর্থাৎ এই দিনটাকে কেন আমরা মনে রাখবো, তার জন্য কি করা হলো, এই যে 26শে জানুয়ারি, দেখো যেহেতু স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়ে গেল, তাহলে এই 26শে জানুয়ারির দিনটাকে মহত্ব অর্থাৎ গুরুত্বপূর্ণ বা স্মরণীয় করে রাখার জন্য 26শে নভেম্বর সংবিধান তৈরি হওয়া সত্ত্বেও ভারতীয়রা কি করলো, তারা 26শে জানুয়ারির দিনটাতে এই সংবিধানটা কার্যকরী করলো। তাহলে কি হবে, 26শে জানুয়ারি দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তাই এর জন্য কি করা হয়েছিল, এর জন্য হচ্ছে 26শে জানুয়ারি, দেখো 26শে নভেম্বর তৈরি হওয়া সত্ত্বেও 26শে জানুয়ারি কি করা হয়েছিল, সংবিধানটা কার্যকরী করা হয়েছিল। কারণটা কি, কারণ এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। আর এই 26শে জানুয়ারি কি বলা হয়, প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি দিনটাকে আমরা কি দিবস হিসেবে স্মরণীয় করে, প্রজাতন্ত্র দিবস হিসেবে সবাই মনে রাখে। তাহলে দেখো, তাহলে 26শে জানুয়ারির দিনটা কি প্রজাতন্ত্র দিবস, তাহলে হচ্ছে কনস্টিটিউশন ডে বা স্বাধীনতা অর্থাৎ সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর, 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এর জন্যই 26শে নভেম্বর সংবিধান তৈরি হওয়া সত্ত্বেও 26শে জানুয়ারি সংবিধানটাকে কার্যকরী করা হয়েছিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আচ্ছা, তো মোবাইলটা কি করছিস?